দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের যে শুল্ক হারের যে দুশ্চিন্তা এবং নতুন বাজারের যে সম্ভাবনা, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে একজন গুণী আলোচক যুক্ত হয়েছেন, গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। ডক্টর মোস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24-এ। যে কথাটা বলছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হারের দুশ্চিন্তা মাথায় নিয়ে এই যে অপ্রচলিত বাজারের যে সম্ভাবনা, এটি আপনি প্রতিবেদনে শুনছিলেন যে 16%, এটিকে আসলে বাড়ানোর উপায়গুলো কি, সেই জায়গাটি একটু জানতে চাই। এবং আরেকটি বিষয় যে যদি বাড়াতে হয় সেক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি ধরনের মোকাবেলা করতে হবে আমাদেরকে? দেখুন, আমাদের আজকে থেকে 20 বছর আগে আমাদের তৈরি পোশাকের যে অংশটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নে যেত, এখন কিন্তু তার একটা বাইরের একটা অংশ অন্যান্য দেশেও যাচ্ছে। সুতরাং সেই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে অপ্রচলিত যেসব পণ্য, সেটা বাজার আমরা যদি ধরি তাহলে সেটা রেডিমেড গার্মেন্টসের জন্য হোক, অন্যান্য বাজারের জন্য হোক, সেটা কিন্তু আকারে বাড়ছে, শতাংশে তেমন ভাবে বাড়ছে না। সেটা একটা দুশ্চিন্তার বিষয়। আমরা যদি দেখি যে দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়া বা আসিয়ান, যেখানে নাকি আমরা যেটাকে বলি একবিংশ শতাব্দীর মূল বাজার হবে, এবং এখানে প্রায় 4-5 হাজার বিলিয়ন ডলারের বাজার, সেখানে আমরা এখনো পর্যন্ত তেমন ভাবে যেতে পারছি না। ল্যাটিন আমেরিকার বাজার এবং রাশিয়ার বাজার, এগুলোতেও আমাদের যেরকম সম্ভাবনা ছিল সেটা আমরা করতে পারছি না। কিন্তু এর অর্থ এই নয় যে এইসব বাজারে আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে কিন্তু আমরা যাচ্ছি, এবং নতুন বাজারের জন্য একটা ক্যাশ ইনসেন্টিভও কিন্তু আমাদের এখন পর্যন্ত আছে, যেটা অবশ্য এলডিসি গ্রাজুয়েশনের পরে আর রাখা যাবে না। এখানে মেজর চ্যালেঞ্জ যেগুলো, যেটা আমার মনে হয় যে সেটা হলো যে আমাদের এইসব বাজারগুলোর একটা বড় অংশ কিন্তু হলো নন কটন, অর্থাৎ তুলা বহির্ভূত বিভিন্ন তৈরি পোশাক। তো সেই জায়গাটাতে আমাদের একটা নজর দিতে হবে, রেডিমেড গার্মেন্টস এর ভেতরে যদি বৈচিত্র্যকরণ করি। আর এর বাইরে আমাদের অন্যান্য যেসব পণ্য আছে, সেসব পণ্যের মান উন্নত করা, দক্ষতা বৃদ্ধি করা, উৎপাদনশীলতা বাড়ানো, এবং আমাদের বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করে এইসব বাজারের সাথে একটা সম্পর্ক স্থাপন করা, এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে আরো বেশি ভাবে। সরকারের তো সহায়তা লাগবেই, দক্ষ জনশক্তি করা তো সরকারেরই একটা মূল দায়িত্ব। কিন্তু অন্যান্য যেসব জায়গাগুলি আছে সেখানেও কিন্তু, যেমন সিঙ্গেল উইন্ডো করা এবং আমাদের পোর্টের টাইম কমানো, আমাদের যে ব্যবসায়িক যে খরচ, সেই খরচগুলো কমানো, এইসব জায়গায় সরকারের একটা দায়িত্ব আছে। আবার উদ্যোক্তাদেরও নিজস্ব এন্টারপ্রাইজ লেভেলে উৎপাদনশীলতা বাড়ানো, এইসব জায়গাগুলোতে নজর দিতে হবে। জি, এখন যেহেতু আপনি বলছিলেন যে বিভিন্ন বিনিয়োগকারীকে আসলে তাদেরকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে, তাদের বিনিয়োগে আকর্ষণ তৈরি করে নতুন মার্কেটগুলোতে আসলে আমাদেরকে মুভ করতে হবে। সেক্ষেত্রে অলরেডি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বড় একটি বাজার, এবং সেখানে শুল্কের যে দুশ্চিন্তা, শুরুতে যেটি বললাম, আমরা 3 মাস সময় পেলাম শুল্ক ঘোষণা করবার পরেও। সেই সময় আসলে কোনো ধরনের, আমরা এর পরবর্তীতে দেখলাম যে কোনো ধরনের চুক্তি কিন্তু আমরা করতে পারলাম না। সেক্ষেত্রে কোন জায়গাটিতে আসলে আমাদের দুর্বলতা ছিল বলে আপনি মনে করছেন? দেখুন, প্রথম কথাটা হলো যে যেভাবে প্রক্রিয়াটা, একটা হলো প্রক্রিয়া, তারপর হলো ফলাফল। প্রক্রিয়াটার ভেতরে যদি আমরা দেখি তাহলে তো একটা গোপনীয়তার শর্ত দিয়ে এখানে স্বার্থ সংশ্লিষ্ট যারা আছেন তাদেরকে নিয়ে যে একটা কৌশল করা, সেই জায়গাটা একটা প্রথম থেকে বাধাগ্রস্ত হয়েছে। আমার মনে হয় যে একটা টিম করে তাদেরকে নন ডিসক্লোজারে রেখেও এটা করা যেত। এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে ট্রাম্পের যে পাল্টাপাল্টি শুল্ক, এটা যতটা না শুল্ক, তার থেকেও তো বেশি হলো শুল্ক বহির্ভূত বিভিন্ন ধরনের সেখানে শর্তাবলী আছে। সেখানে শূন্য শুল্ক করার কথাও বলা আছে, আবার অশুল্ক বিভিন্ন বাধার কথাও বলা আছে, আবার আমাদের দ্বিপাক্ষিক বিভিন্ন যেসব সম্পর্ক আছে সেখান থেকে সরে এসে মার্কিন নির্ভরতা বৃদ্ধির কথাও বলা আছে। এইসব জায়গাগুলো কিন্তু আলাপ আলোচনা বেশ দুরূহ, এটা সহজ কিন্তু না। কোন জায়গাটায় আমি ছাড় দেব এবং কোন পর্যন্ত ছাড় দিলে আমি কি পাবো। এখন আমাকে যদি এই 35% জায়গায় যদি শূন্য শুল্ক যদি দেয়, তাহলে এক ধরনের আমার বার্গেনিং স্টান্স হবে। আমাকে যদি বলে 30 বা 20, তখন আরেক ধরনের হবে। সুতরাং সেখানে কিন্তু আমাদের কতটুকু ছাড় দেওয়া এবং কতটুকু আমরা পাবো, এই জায়গাটাতে আমাদের স্পষ্ট আমাদের ধারণা থাকতে হবে। কিছু কিছু জায়গা আছে যেটা আমাদের শুল্ক, তো শূন্য শুল্ক তো আমরা অনেকটুকুই স্বীকৃত হয়েছিলাম। এর বাইরে বিনিয়োগে অনেক সময় আমাদের সমস্যা হয়,
আমাদের বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা আছে, এগুলোও সেখানে আছে। আবার অন্য দিক থেকে সরকারি যে ক্রয় বৃদ্ধির কথা বলা হয়েছে অন্য জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রয়, সেখানে আবার আমাদের হয়তো বাড়তি আমাদের হয়তো সেখানে খরচ লাগবে, সেইটা আমাদের লাভের সাথে ক্ষতির একটা তুলনামূলক বিচারও সেখানে করতে হবে। আবার অন্য দিক থেকে যেমন আমাদের অন্যান্য যেসব দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটার উপর একটা বিরূপ প্রভাব পড়তে পারে, এরকম শর্ত আছে বলে আমরা যেটা দেখছি। যেহেতু গোপনীয়তার শর্ত, সুতরাং আমরা তো স্পষ্ট জানি না। তো সেই জায়গাগুলোতে তো আমাদের একটা রাজনৈতিক কল নিতে হবে যে আমাদের ভূ রাজনৈতিক যে ইন্টারেস্ট আমাদের সেইটার সাথেও সঙ্গতিপূর্ণভাবে আমাদের কতটুকু আমরা দিতে পারবো সেটাও আমাদের বিচার বিবেচনা করতে হবে। JMG Furniture, crafting the perfect balance. ডক্টর মোস্তাফিজ, আমরা যে বিষয়টিতে ছিলাম আসলে তার সঙ্গে নতুন একটি বিষয় যুক্ত করতে চাই। ডলারের যে মুক্তবাজারে যে ডলারের যে রেট, 48 কোটি ডলার নিয়ন্ত্রক সংস্থা এটি কিনে নিয়েছে খোলা বাজার থেকে। এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন? এবং বিরতিতে যাবার আগে যে বিষয়টি বলছিলাম যে ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বিষয়গুলি নিয়ে আপনার সাথে কথা হচ্ছিল, যে বাণিজ্য উপদেষ্টা সেখানে গেলেন এবং বেশ কিছু আলোচনা হলো এবং নন ডিসক্লোজার একটি বিষয় আলোচনায় এসছে কয়েকদিন থেকেই, সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। প্রথম প্রশ্নটি আপনাদের যিনি প্রতিবেদনটি উপস্থাপন করলেন ঠিকই বলেছেন। আমার মনে হয় যে বাংলাদেশ ব্যাংক যেটা এখন স্ট্র্যাটেজি নিয়েছে যে আমাদের রিজার্ভটাকে আমরা যদি ভালো রাখতে পারি তাহলে কিন্তু আমাদের যে আমদানি সক্ষমতা এক, আমাদের যে বৈদেশিক ঋণের পরিষেবা দুই, এবং আমাদের যে বিনিময় হার তিন, এইটাকে আমরা স্থিতিশীল রাখতে পারবো। সুতরাং আইএমএফ এর ওই শর্তের মধ্য থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংক এই স্ট্র্যাটেজিটা পার্সু করছে। আমার মনে হয় যে এটা ঠিক আছে। তারা যে ক্রয় করে টাকার যে একটা অতি মূল্যায়নের একটা প্রবণতা আমরা দেখছিলাম সেটাকে কিছুটা তারা সামাল দেওয়ার চেষ্টা করেছেন। সো আমার মনে হয় যে সেটা একটা কৌশল হিসাবে ঠিক আছে। আর দ্বিতীয় যে প্রশ্নটা যেটা আমরা আগে আলাপ করছিলাম, আমাদের যারা নীতি নির্ধারক যারা সেখানে আলাপ করছেন, প্রথমত আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমাদের এই টিমটা যদি আরেকটু অন্যান্য বিশেষজ্ঞ এবং স্বার্থ সংশ্লিষ্ট যারা ছিলেন তাদেরকে নিয়ে করে যদি আমরা করতাম এবং ডিসক্লোজারটা যদি সেখানে যদি রাখতাম, সেইভাবে আলাপ আলোচনাটা প্রথমেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করলে আমার মনে হয় যে এটা খুবই সর্বজন স্বীকৃত, এটা একটা পদ্ধতি। বিভিন্ন দেশ যখন আলোচনা করে তারা নন ডিসক্লোজার হতে পারে কিন্তু তারা একটা টিম থাকে এবং সেই টিম সেই আলোচনাটা করে। এটা হলো এক। আর দ্বিতীয় হলো যে এখন অবশ্যই আমাদের দেখতে হবে যে যে আমাদের লাভ এবং ক্ষতি, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বড় বাজার, এটা ঠিক, এবং সেখানে আমরা যেটা আমরা রপ্তানি করি তার মধ্যে আমাদের লোকাল ভ্যালু এডিশন আছে, আমাদের শ্রমিকরা আছেন, আমাদের উদ্যোক্তারা আছেন, আমাদের কলকারখানা আছে, সেখানে শ্রম নিয়োজন আছে, আমাদের বৈদেশিক মুদ্রা এগুলো আছে। কিন্তু অন্য দিক থেকে আমাদের এটাও হিসাব করতে হবে যে ওই শর্তগুলোর কারণে আমাদের ক্ষতির যে বিষয়গুলো আছে সেটা ক্ষতি আর্থিকও হতে পারে, আবার আমাদের অন্যান্য দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। বাংলাদেশ আবার বহুপাক্ষিক ডাব্লিউটিওর মেম্বার। সো এইসব সবগুলো বিবেচনা করেই আমাদের প্রস্তাবগুলি আমাদের দিতে হবে এবং আমরা কি তাদের কাছ থেকে চাচ্ছি সেটাকে আমাদের ওজনটা ওইভাবে করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় একটু যদি ডলারের বিষয়টিতে যদি আবার একটু আসি, সেক্ষেত্রে আপনি এর বলা হচ্ছে যে আইএমএফ এর শর্ত মেনে আসলে সবকিছু করা হচ্ছে এবং খোলা বাজারে ডলারের টিকিট ছেড়ে দেওয়াটা আসলে আমাদের জন্য নেতিবাচক কোনো বার্তা নিয়ে আসবে কিনা, বা সামনে আসলে কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে, বা এটিকে আসলে আমরা উত্তরণ করতে পারবো কিনা? দেখুন, আইএমএফ কিন্তু যখন নাকি চতুর্থ পঞ্চম কিস্তি যখন ছাড় দিচ্ছিলেন তখন একটা খুবই জোরালো একটা শর্ত তাদের কিন্তু যে বাজারের উপরে সবটাকে ছেড়ে দেয়া। বাংলাদেশ ব্যাংক কিন্তু এটাকে রেজিস্ট করেছে খুবই সঙ্গত কারণে আমি মনে করি, কারণ একটা ঝুঁকি থেকে যায়। আমরা কখনো একেবারে ওপেন মার্কেটে ওইভাবে তো আমরা যাইনি সর্বসম্প্রতিকালে, এবং সেই জন্য তারা কিছুটা রক্ষা কবচ রাখতে চেয়েছেন যে যাতে একটা করিডোরের মধ্যে এটাকে ইন্টারভেন করা যায়। সেটাই তারা কিন্তু এখন করছেন এবং আমার মনে হয় যে এটাই স্থিতিশীলতার কাছাকাছি আছে। 122 টাকার একটু এদিক ওদিক সেটা হচ্ছে, এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে বাজার থেকে ডলার কিনে সেটাকে
কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে চাচ্ছেন এই যে উঠানামাটাকে। সো আমি মনে করি যে এটা এখনকার তুলনায় এটা ভালো আছে। যে আমাদের যখন রিজার্ভটা আরো বেড়ে যাবে, একসময় তো $48 বিলিয়ন কাছাকাছি ছিল, তখন আমরা আরেকটু ফ্লেক্সিবলি এটা হয়তো করতে পারবো, বাজারের কাছে আরো আমরা ছেড়ে দিতে পারবো। সেক্ষেত্রে খোলা বাজার থেকে যদি ডলার তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে এক ধরনের শূন্যতা বা সংকটের তৈরি হবার সম্ভাবনা কি তৈরি হবে? নিশ্চয়ই মনে হয় না। মনে হচ্ছে না। তার কারণ হলো যে খোলা বাজার থেকে তারা কিনছেন এই কারণেই যে এখন ওইভাবে আমদানির যে চাপটা থাকে সেই চাপটা নাই। যখনই কিন্তু অর্থনীতি একটু ঘুরে দাঁড়াবে এবং এই ডলারের একটা চাহিদা সৃষ্টি হবে অর্থনীতিতে আমদানিকারকদের পক্ষ থেকে, এখনো কিন্তু অর্থনীতি একটা স্থিতিশীলতা এখনো পর্যন্ত কিন্তু আসেনি। আপনি দেখেন ক্যাপিটাল মেশিনারিজের আমদানি তো এখনো -20% উপরে আছে। সুতরাং ওই ডিমান্ডটা যখন হবে তখন অবশ্যই বাজারে ডলার রাখতে হবে, এবং কেন্দ্রীয় ব্যাংক আমার মনে হয় যে তখন হয়তো এই যে ডলার মপ আপ করা সেইটা ডক্টর মোসাফিজ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।